হ্যালো স্টুডেন্টস, অ্যাটমিক স্ট্রাকচার সিরিজের আজ 8 নম্বর ক্লাস। আমরা প্রিভিয়াস কয়েকটা ক্লাসে আলোচনা করেছি যে বোর মডেল, তার আগে রাদারফোর্ড মডেল, এবং এটা তোমরা পুরোটাই দেখতে পাবে। পুরো অ্যাটমিক স্ট্রাকচারের প্লেলিস্ট বানানো আছে, 1, 2, 3, 4, 5 করে সব লেকচার দেওয়া আছে এবং ইন্ডিকেট করা আছে কোন লেকচারে কি পাওয়া যাবে, কি আলোচনা করা আছে, তোমরা চেক আউট করতে পারো। আজকের আলোচনা হচ্ছে সামারফিল্ডের থিওরি বা এক্সটেনশন বলতে পারো। অ্যাকচুয়ালি আমরা কি খোঁজার চেষ্টা করছি যে একটা অ্যাটমের পুরো অন্দরমহলটা কেমন, তার অ্যাকচুয়াল তার স্ট্রাকচারটা কেমন, আরও মোর যদি আমরা সিলেক্টিভলি বলি, স্পেসিফিক্যালি বলি, তাহলে আমরা এখানে যেটা বোঝার চেষ্টা করছি বা বিভিন্ন মডেলের সাহায্যে যে নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রনের যে ডিস্ট্রিবিউশন সেটা কীরকম। তো থমসন একরকম বললেন, তারপর যেটা অবশ্যই পুরোপুরি রিজেক্টেড হয়ে যায় রাদারফোর্ড দিয়ে বলা যেতে পারে, একদম যেটার তোমার রাদারফোর্ডের মডেলের এখনও গ্রহণযোগ্যতা যথেষ্ট আছে। তো রাদারফোর্ড মডেলের থেকেই বলা যেতে পারে রাদারফোর্ড মডেল আসলো। রাদারফোর্ড মডেল তার অনেক লিমিটেশন আছে, তার মধ্যে একটা অন্যতম হচ্ছে স্পেকট্রাম। পুরো স্পেকট্রাম স্টাডি করে করেই আজকে আমরা রাদারফোর্ড মডেল থেকে পুরো কোয়ান্টাম মডেল আমরা মডার্ন কোয়ান্টাম মডেলে পৌঁছে গেছি এবং প্রত্যেকটা আমি তোমাদের জাস্ট একটু ক্লুটা ধরে দিই ইন্টারেস্ট পাওয়ার জন্য। রাদারফোর্ড মডেল অনুযায়ী অ্যাটমিক স্পেকট্রাম কেমন হওয়ার কথা ভেবে বলো? অ্যাটমিক স্পেকট্রাম হওয়ার কথা কন্টিনিউয়াস, কিন্তু দেখা গেছে প্র্যাকটিক্যালি যখন আমরা অ্যাটমের এমিশন স্পেকট্রাম, হাইড্রোজেন বলো, যে কোনো ওয়ান ইলেকট্রনিক সিস্টেমের আমরা যখন স্পেকট্রাম স্টাডি করছি, যে কোনো ওয়ান ইলেকট্রনিক কেন মাল্টি ইলেকট্রনিক সিস্টেমের ক্ষেত্রেও, যদিও মাল্টি ইলেকট্রনিক সিস্টেমের ক্ষেত্রে এখানে আমরা কোনো থিওরির সাহায্যেই তাদের স্পেকট্রাম ব্যাখ্যা করতে পারবো না, সেটা আলাদা কথা, কিন্তু তারাও লাইন স্পেকট্রামে দেয়। তো আমরা ওয়ান ইলেকট্রনিক সিস্টেমের কথাই ভাবি, হাইড্রোজেনের কথাই ভাবা যাক একটা এক্সাম্পল, সিম্পল এক্সাম্পল। তো হাইড্রোজেনের যখন দেখা গেলো এমিশন স্পেকট্রাম কেমন না, লাইন, কোনো কন্টিনিউয়াস নয়। এখন কন্টিনিউয়াস স্পেকট্রাম কী, লাইন স্পেকট্রাম কী, এমিশন স্পেকট্রাম কী, অ্যাবজর্পশন স্পেকট্রাম কী, পুরো স্পেকট্রাম সম্পর্কে একটা জায়গাতে ডিটেলস স্টাডি করা আছে, তোমরা আমার প্লেলিস্ট থেকে পেয়ে যাবে। তো সেটাতে আমি আর এখন যাচ্ছি না। তো রাদারফোর্ডের মডেল তো ব্যাখ্যা করতে পারলো না লাইন স্পেকট্রাম। বোর তার কোয়ান্টাইজড বা ফিক্সড এনার্জি অরবিটের কনসেপ্টের সাহায্যে লাইন স্পেকট্রাম ব্যাখ্যা করলেন। লাইন স্পেকট্রামের ব্যাখ্যার জন্য কীভাবে ব্যাখ্যা করা হয়েছে তারও একটা সেপারেট ভিডিও আছে, তোমরা দেখবে। এবং এখানে কোয়ান্টাইজেশনের কনসেপ্ট আসলো যে ইলেকট্রন কতকগুলো ফিক্সড এনার্জির অরবিট, সার্কুলার অরবিটে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতে পারে। এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট, ফিক্সড এনার্জি, এবং সেখানে কোয়ান্টাইজেশনের কথা বলা হয়েছে। তাহলে একটা এনার্জিকে ফিক্সড দেখাতে গেলে কিছু কোয়ান্টাম, যে কোয়ান্টাম নাম্বারটা বোর ইউজ করেছেন, যদিও বোর তার যেটাকে বলা হয় প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, যদিও বোরের লিমিটেশন আমরা দেখেছি যে এন আসলে কি বোর সেই সময় বলে যেতে পারেন না। যাই হোক, এখন বোরের মডেলের সাহায্যে আমরা কোয়ান্টাইজড এনার্জি অরবিটের কনসেপ্টের সাহায্যে আমরা খুব সহজে এবং খুব সুন্দরভাবে হাইড্রোজেনের লাইন স্পেকট্রাম ব্যাখ্যা করতে পেরেছি। বেশ, এই অবধি সবই ঠিক। তাহলে আমরা যদি ধরি যে ওখান থেকে যদি আমরা ব্যাপারটাকে ধরি যে একটা পার্টিকুলার ট্রানজিশনের জন্য ধরা যাক n=3 থেকে n=2, যেটা ওই NF আর NI মনে পড়ছে, এটা হচ্ছে NI, এটাকে বলা হয় NF, মানে ফাইনালি কোথায় ফিরে আসছে। এমিশন স্পেকট্রাম হচ্ছে হায়ার এনার্জি থেকে লোয়ার এনার্জিতে, অর্থাৎ ইনিশিয়ালি আগে এক্সাইটেড করে দেবো ইলেকট্রনকে, তারপরে সেই ইলেকট্রন রিটার্ন ব্যাক করবে। ধরা যাক একটা ইলেকট্রন ইনিশিয়ালি এক্সাইটেড ইলেকট্রন কোথায়, 3 নম্বরে, তাহলে এটা হচ্ছে E2 লেভেল, এটা হচ্ছে E3 লেভেল। কেন 2 নিলাম? কারণ আমরা জানি বামার সিরিজে সব ইলেকট্রন, বামার সিরিজ অর্থাৎ যেগুলো আমরা খালি চোখে যে স্পেকট্রাম দেখতে পাই সেটাই বামার স্পেকট্রাম বলে, এবং সেখানে NF হচ্ছে 2, তাহলে আমাদের ভিজুয়ালাইজ করতে সুবিধা হয়। যাই হোক, ধরা যাক 3 থেকে 2, অন্য 1, 2, 3, 4 যে কোনো আমরা লেভেল নিতে পারি। তো সেক্ষেত্রে সেগুলোকে যন্ত্রের সাহায্যে অ্যানালিসিস করতে হবে, কিন্তু বেসিক ক্যারেক্টার কোনো চেঞ্জ হবে না। ধরা যাক 3 থেকে 2তে আসছে। তো এই স্পেসিফিক ট্রানজিশনের জন্য বোর বলছেন যে একটা কী হবে, একটা রেডিয়েশন বেরোবে, যার একটা স্পেসিফিক ওয়েভলেন্থের একটা রেডিয়েশন বেরোবে। কারণ হায়ার এনার্জি থেকে লোয়ার এনার্জিতে আসছে, অর্থাৎ এনার্জি লস হচ্ছে, লস্ট এনার্জি রেডিয়েশন আকারে এমিট করবে, এবং সেই রেডিয়েশনের একটা পার্টিকুলার
ওয়েভলেন্থ থাকবে, ওয়েভলেন্থ বলতে পারো, ফ্রিকোয়েন্সি বলতে পারো, যাই বলো, ওয়েভলেন্থ থাকবে। এবং সেই রেডিয়েশন যখন আমরা পর্দায় দেখব, স্ক্রিনে দেখব, তখন সে স্ক্রিনে একটা পার্টিকুলার কী করবে, কালার লাইন তৈরি করবে, রাইট। এটা হচ্ছে লাইন স্পেকট্রামের গল্প, যদিও আমার প্রিভিয়াস ভিডিওতে আলোচনা করা আছে। তো এটার জন্য এই অর্থাৎ একটা সিঙ্গেল ট্রানজিশনের জন্য একটাই লাইন পাওয়া উচিত। তাহলে বোরের থিওরি অনুযায়ী এই ট্রানজিশনের জন্য n=3 থেকে n=2 এই ট্রানজিশনটা হওয়ার জন্য কি একটাই আমরা লাইন পাবো, সেটা হচ্ছে ধরা যাক এখানে স্পেকট্রামে ধরে যদি আমরা এখানে একে এই যে রেডিয়েশনটা বেরোবে প্রিজমের মধ্যে পাঠিয়ে যদি আমরা এই পর্দায় দেখি, জাস্ট আমি বলার জন্য একটু জাস্ট সিম্পল করার জন্য বলছি। তো এখানে আমরা কি ধরা যাক এখানে একটা লাইন পাবো, রাইট। বেশ, সমস্যাটা কোথায় হলো না, যখন এই লাইনটাকে আমরা হাই রেজুলেশন মাইক্রোস্কোপ যন্ত্রের সাহায্যে লক্ষ্য করছি, মানে ভালো নেকেড আইতে তো একটাই লাইন সলিড লাইন দেখা যাচ্ছে, কিন্তু যখনই আমরা হাই রেজুলেশন মাইক্রোস্কোপ যন্ত্রের সাহায্যে দেখছি তখন কি দেখা যাচ্ছে জানো, যে এই লাইন আসলে একটা লাইন নয়, এটা সিঙ্গেল লাইন নয়, এই লাইন আরও অসংখ্য ক্লোজলি স্পেসড, মানে খুব কাছাকাছি, এগুলো ধরে নাও খুব কাছাকাছি অনেকগুলো লাইন, ক্লোজলি স্পেসড লাইন দিয়ে তৈরি, মানে এগুলো ধরো অনেকগুলো একাধিক ক্লোজলি স্পেস। এটা হচ্ছে একে আমরা এনলার্জ করে দেখছি, এটা হচ্ছে নেকেড আইতে দেখছি, এটা আমরা কোনো যন্ত্রের সাহায্যে দেখছি, ভালো করে দেখছি যন্ত্রের সাহায্যে, তখন দেখা যাচ্ছে এই একটা সলিড লাইন কিন্তু একটা সিঙ্গেল সলিড লাইন নয়, যেটাকে আমরা সলিড লাইন দেখছি। আসলে এইটা কতগুলো ক্লোজলি স্পেসড কতগুলো লাইনে স্প্লিট হয়ে আছে। এখন মুশকিল হলো, আমার বোরের থিওরি যা বলছে সেই হিসেবে তো আমার এরকম হওয়ার কথা নয়, কারণ আমরা কি জানি একটা পার্টিকুলার ট্রানজিশনের জন্য একটাই তো লাইন পাবো। এবং কোয়ান্টাইজড যে লেভেল আমরা দেখেছি, বোর বলছেন ইলেকট্রন হয় 2-এ থাকবে, না হয় 3-এ থাকবে, অর্থাৎ হয় 2 নম্বরে থাকবে, 2 নম্বর সেকেন্ড এনার্জি লেভেল থাকবে, না হয় থার্ড এনার্জি লেভেল থাকবে। তার মাঝে তো কোথাও তার মাঝামাঝিতে থাকার কোনো প্রশ্ন নেই, মানে ইলেকট্রন এখানে কোনো জায়গায় তো এই 2 আর 3-এর মাঝে এই মিডিলে কোনো জায়গায় তো তার থাকার জায়গা নেই, সেই সিঁড়ির গল্প আমি বলেছি, আশা করি মনে আছে তোমাদের। তাহলে তো এখানে তো আমার একটাই পাওয়ার কথা, কোনোভাবেই তো মিলছে না। তাহলে এখানে কি ধরে নিতে হবে, যে নিশ্চয়ই এই একটা প্রিন্সিপাল এনার্জি এগুলোকে আমরা বলি একটা প্রিন্সিপাল এনার্জি লেভেল, নিশ্চয়ই একটা প্রিন্সিপাল এনার্জি লেভেল আরও একাধিক সাব এনার্জি লেভেলে নিশ্চয়ই ভেঙে আছে, বা অর্থাৎ একটা এনার্জি লেভেল সেটা কিন্তু এখানে n=3-তে যত এই ইলেকট্রনের কিন্তু নিশ্চয়ই এইটাই আমাকে স্পেকট্রামে বলে দিচ্ছে, n=3-তে ইলেকট্রনের একাধিক এনার্জি ওরিয়েন্টেশন সম্ভব, রাইট। আবার 2 তো সেরকম নিশ্চয়ই একাধিক সম্ভব। তা না হলে যদি আমরা এটা কনসিডার করি যে একটা লেভেল একাধিক লেভেলে ভেঙে আছে, তো অনলি দেন আমার একাধিক ট্রানজিশন প্রবাবিলিটি আসবে, আদারওয়াইজ তো একটাই ট্রানজিশন আসবে। তো সেটা আমরা পরে দেখাবো যে কতগুলো একটা এনার্জি লেভেল কতগুলো সাব এনার্জি লেভেলে ভাঙে, এগুলোকে আমরা বলি সাব এনার্জি লেভেল। বা একটা প্রিন্সিপাল অরবিট যতগুলো যতগুলো অরবিটে ভেঙে থাকে, সেগুলো স্প্লিট করে থাকে, সেটাকে বলা হয় পসিবল যে স্প্লিট করে থাকে, সেগুলো বলা হয় সাব অরবিট। তো এইটা তো বোঝা গেল যে এটা কিছু হচ্ছে, কিন্তু হলো কেন, মানে কিভাবে এটা ব্যাখ্যা করা যাবে একটা এনার্জি লেভেল আরও কতগুলো সাব এনার্জি লেভেলে ভেঙে আছে, অর্থাৎ একটা প্রিন্সিপাল অরবিটের আন্ডারে আরও অনেকগুলো কি সাব অরবিট বা সাব সেল আছে, তো একাধিক, এবং সেটা কতগুলো সেটা আমরা বুঝবো কী করে। সেইটা বোঝানোর জন্য সামারফিল্ডের এক্সটেনশন, সামারফিল্ড তার একটা কনসেপ্ট দিলেন, সেই কনসেপ্টের সাহায্যে আমরা খুব ইজিলি ব্যাখ্যা করতে পারবো। ভেরি ইন্টারেস্টিং এবং ইম্পর্ট্যান্ট। চলো শুরু করা যাক। যে আমরা তো এতক্ষণ এর প্রেক্ষাপটটা বুঝলাম যে সমস্যাটা কোথায়, এবার সমাধান এবং কি হয়েছে সেটাও হয়তো বুঝতে পারা যাচ্ছে, কিন্তু কেন হলো, তার কিভাবে হলো, সেটা তো ব্যাখ্যা করতে পারা যায়নি, সেটা ব্যাখ্যা করেছিলেন বিজ্ঞানী সামারফিল্ড। তো সামারফিল্ড কী করলেন না, সামারফিল্ড ভেরি সিম্পল একটা বিষয় নিয়ে আসলেন। সামারফিল্ড বলছেন, দেখো রাদারফোর্ড বলছেন যে ইলেকট্রন অরবিট হচ্ছে সার্কুলার, বোরও বলছেন ইলেকট্রন অরবিট হচ্ছে সার্কুলার, শুধু তফাৎ হচ্ছে ফিক্সড এনার্জির কথা বলা হয়েছে।
তো বা স্টেশনারি অরবিটের কথা বলা হয়েছে। এখন সামারফিল্ড বলছেন ইলেকট্রন অরবিট বা ইলেকট্রন পাথ, ইলেকট্রন অরবিট মানে যে পথে ইলেকট্রন নিউক্লিয়াসকে অ্যারাউন্ড করে ঘুরছে, ইলেকট্রন অরবিট কি হতে পারে? ইলিপ্টিক্যাল হতে পারে, ইলিপ্টিক্যাল হতে পারে ইন অ্যাডিশন উইথ সার্কুলার পাথ, সার্কুলার বা ইলেকট্রন পাথ বলতে পারো বা যাই হোক। তো বলছে সামারফিল্ড কি ধরে নিচ্ছেন? সামারফিল্ড বলছেন যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে ইলেকট্রন ঘুরছে সেই ঘোরার যে পথটা সেটা সার্কুলারও হবে, তার সঙ্গে ইলিপ্টিক্যাল হতে পারে। এবং খুব ইন্টারেস্টিংলি একটা পার্টিকুলার প্রিন্সিপাল এনার্জি লেভেলে, সেটা 2 হোক, 3 হোক, 4 হোক, 5 হোক, 6 হোক, যে কোনো একটা পার্টিকুলার প্রিন্সিপাল এনার্জি লেভেলে একটা ইলেকট্রনের একাধিক একটা ইলেকট্রনের একাধিক পাথ পসিবল, অর্থাৎ একটা প্রিন্সিপাল এনার্জি লেভেলে ইলেকট্রন একাধিক পথে রোটেট করতে পারে। তার মধ্যে একটা পসিবল পাথ হচ্ছে সার্কুলার, বাকিগুলো হচ্ছে ইলিপ্টিক্যাল। তার জন্য সামারফিল্ড তার যেটা এক্সট্রা এখানে কনসেপ্ট নিয়ে আসলে সেটা হচ্ছে ইলিপ্টিক্যাল পাথ। সার্কুলার পাথ স্টিল আছে, সার্কুলার পাথের সঙ্গে সঙ্গে বলছেন যে ইলেকট্রন ইলিপ্টিক্যাল পাথও ঘুরতে পারে। এখন ইলিপ্টিক্যাল পাথে ঘুরলে কেন কি হয় দেখা যাক। এখন ইলিপ্টিক্যাল পাথ অর্থাৎ একটা উপবৃত্তাকার পাথ, এটা একটা উপবৃত্ত, এবং সামারফিল্ড বলছেন যে নিউক্লিয়াস কোথায় থাকবে? উপবৃত্তের আমরা কি জানি, একটা মেজর অ্যাক্সিস হয়, একটা মাইনর অ্যাক্সিস হয়। তো সামারফিল্ড বলছেন যে নিউক্লিয়াস কোথায় থাকবে? ফোকাসে। ফোকাস দুটো ফোকাস, যে কোনো একটা ফোকাসে থাকবে। আমরা ধরলাম নিউক্লিয়াস এই ফোকাসে আছে, রাইট। এখন দেখো, তোমরা হয়তো জানো যে বৃত্ত হচ্ছে উপবৃত্তেরই একটা স্পেশাল রূপ। মানে যদি আমরা এইটাকে বলে মাইনর অ্যাক্সিস, এটা মেজর অ্যাক্সিস, বড়, এটা ছোটো অ্যাক্সিস। এই মাইনর অ্যাক্সিসকে যদি বড় করতে থাকি তাহলে একসময় মেজর অ্যাক্সিসের সঙ্গে সমান হয়ে যাবে, তখন সেটা বৃত্তে পরিণত হবে। তো সার্কুলার পাথ তার ইলিপ্টিক্যাল পাথের মধ্যে তফাৎ কোথায়? না, সার্কুলার পাথে যদি এটা সার্কুলার পাথ হয়, এটা যদি নিউক্লিয়াস হয়, তাহলে নিউক্লিয়াস থেকে যে রোটেটিং ইলেকট্রনের ডিস্টেন্স সব জায়গাতে সমান থাকবে, রাইট। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে নিউক্লিয়াস থেকে রোটেটিং ইলেকট্রনের ডিস্টেন্স সব জায়গায় সমান নেই। এখানে সবচেয়ে কাছে, এখানে সবচেয়ে দূরে, অর্থাৎ ইলেকট্রন যত মুভ করছে নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের ডিস্টেন্স তত মুহুর্মুহু চেঞ্জ হচ্ছে, এবং তার কনসিকুয়েন্সে হচ্ছে এই একাধিক এনার্জি লেভেল। তো সেটা আমরা পরে আলোচনা করছি। যাই হোক, এখন এই ইলিপ্টিক্যাল পাথকে বোঝানোর জন্য, এই ইলিপ্টিক্যাল পাথকে ইলেকট্রনের যে ইলিপ্টিক্যাল অরবিট এটাকে বোঝানোর জন্য সামারফিল্ড আরও দুটো কোয়ান্টাম নাম্বার ইন্ট্রোডিউস করলেন। সামারফিল্ড ইন্ট্রোডিউস করলেন দুটো কোয়ান্টাম নাম্বার। কী কী? একটা হচ্ছে এনআর, এটা হচ্ছে এনআর, এটা বলা হয় রেডিয়াল কোয়ান্টাম নাম্বার। রেডিয়াল কোয়ান্টাম নাম্বার কেন দরকার হলো আসছে এক্ষুনি। আর এটা হচ্ছে কেএইচ, এটা বলা হয় অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার বা কেএইচ বলা হয় বা কে বলা হয়, কে লিখি। তো অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, দুটো কোয়ান্টাম নাম্বারের সামারফিল্ড দুটো কোয়ান্টাম নাম্বার ইন্ট্রোডিউস করলেন টু ডিসক্রাইব দ্য ইলিপ্টিক্যাল পাথ, এনআর এবং কে। কেন? তার কারণ আমরা এখানে দেখব যে দেখো, ভেলোসিটি হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি, আমরা জানি। তাহলে ধরো যাক ইলেকট্রন এইভাবে ঘুরছে, রাইট। তো কোনো একটা সিচুয়েশানে ধরো ইলেকট্রন জাস্ট এখানে আছে, এখানে। তো এর যে ভেলোসিটি, এই যে এরকম ঘুরছে, তার মানে তার ভেলোসিটির ডিরেকশান যে এরকম, তাহলে এটা হচ্ছে ভি। এখন ভেলোসিটি তো দুটো উপাংশ হয়, কারণ ভেক্টর কোয়ান্টিটির দুটো কী হয়, দুটো উপাংশ হয়। তাহলে ভেলোসিটিকে দুটো উপাংশে রিজলভ করা যাবে। একটা কি না, একটা হচ্ছে অ্যালং দ্য রেডিয়াস ভেক্টর, এইটাকে বলা হয় রেডিয়াস ভেক্টর, এটা হচ্ছে রেডিয়াস ভেক্টর। তার অ্যালং এর রেডিয়াস ভেক্টর মানে এই দিকে, এই একটা উপাংশ। তাহলে এইটাকে যদি আমরা এ ধরি,
এটাকে যদি আমরা এ ধরি, এটা হচ্ছে, এটাকে এ ধরি, এটা হচ্ছে এ, এটা ধরা যাক বি, যাই হোক এটা দিলেই হয়। এটা অ্যালং দ্য রেডিয়াস ভেক্টর, আর এর পারপেন্ডিকুলার, আর হচ্ছে আর কোনটাতে ভাঙবে না, এর একটা অন্য কালার করে দিই, দাঁড়াও, এই একটা পার্টে আর এর পারপেন্ডিকুলার এই একটা পার্টে। তাহলে এটাকে এ লিখছি, এই সেন্টারটা কিছু দেওয়ার দরকার নেই, এটা এ বি, এটা দিলাম এসি। তাহলে কি দেখতে পাচ্ছি যে এই যে ভেলোসিটি তার দুটো কম্পোনেন্ট এ বি আর এসি। এখন এই যে এ বি আর এসি, এখন আমাদেরকে কি হিসেব করতে হবে যে ভেলোসিটির এই উপাংশ, এই কম্পোনেন্টের ভেলোসিটি কত। আমরা জানি একটা ভেক্টর যখন দুটো কম্পোনেন্টে ভেঙে যায় তো সেই ভেক্টরের দুটো কম্পোনেন্টের কন্ট্রিবিউশন কত কত হচ্ছে সেটা আমরা হিসেব করতে পারি। তো এখানে এর যে ভেলোসিটি, এই যে রেডিয়াল, এই একটা ভেলোসিটি হচ্ছে অ্যালং দ্য রেডিয়াস ভেক্টর, যেটা হচ্ছে এবি, রাইট। তাহলে ভেলোসিটির একটা অংশ হচ্ছে এবি, এবং ভেলোসিটি থাকা মানে তার, যেহেতু ইলেকট্রনের মাস আছে আবার ভেলোসিটি আছে, ভেলোসিটি থাকা মানে তার মোমেন্টাম থাকবে। তাহলে করসপন্ডিং রেডিয়াল, যেহেতু রেডিয়াস ভেক্টরের অ্যালং আছে তো এটা আমরা বলবো রেডিয়াল ভেলোসিটি। তাহলে করসপন্ডিং রেডিয়াল ভেলোসিটি, রেডিয়াল মোমেন্টাম। এখন দেখো আমরা বোর থিওরি থেকেই পড়েছি যে অ্যাঙ্গুলার মোমেন্টাম h/2π এর সরল গুণিতক, এবং তখন আমরা লিখেছিলাম mvr সমান nh/2π, যেখানে n হচ্ছে একটা কোয়ান্টাম নাম্বার, রাইট, একটা ফিক্সড নাম্বার, অর্থাৎ কোয়ান্টাইজেশনকে বোঝানোর জন্য একটা নাম্বার দেওয়া হয়েছে। সিমিলারলি এই রেডিয়াল মোমেন্টাম, এটাও তো কোয়ান্টাইজড। তো এই যে, অর্থাৎ রেডিয়াল মোমেন্টাম যে কোনো হতে পারে না, একটা নাম্বার আছে, এটা কোয়ান্টাইজ নাম্বার আছে, হয় এক্স, হয় 1 হবে, না হয় 2 হবে, না হয় 3 হবে, মানে ব্যাপারটা এরকম। তো রেডিয়াল মোমেন্টামকে আমরা কি লিখতে পারি এখানে, তা এবং রেডিয়াল মোমেন্টাম ভেরিজাজ হচ্ছে h/2π ডেফিনেটলি, এবং এইটাকে আমার বোঝানোর জন্য একটা কোয়ান্টাম নাম্বার ইউজ করতে হয়েছে, সেটা হচ্ছে এনআর। আমরা এটা সমান লিখতে পারি nr × h/2π। বোঝা গেল কেন এনআর নেওয়া হয়েছে রেডিয়াল কোয়ান্টাম নাম্বার? তার কারণ হচ্ছে রেডিয়াল ভেলোসিটির অ্যালং রেডিয়াল ভেলোসিটি ইলেকট্রনের রেডিয়াল মোমেন্টাম কত সেটা বোঝানোর জন্য আর একটা কোয়ান্টাম নাম্বার নেওয়া হয়েছে, সেটা এনআর, এটা আমরা বলি রেডিয়াল কোয়ান্টাম নাম্বার। সিমিলারলি এর যে পারপেন্ডিকুলার এসি, তো পারপেন্ডিকুলার যে এসি তার সেই ভেলোসিটি অ্যালং, তার মানে এই একটা রেডিয়াল ভেক্টর আর একটা ভেলোসিটির উপাংশ কি না পারপেন্ডিকুলার টু এবি, দ্যাট মিন্স এসি। এই এবির পারপেন্ডিকুলার এটা, অর্থাৎ ভেলোসিটি দুটো উপাংশ, একটা এবি অ্যালং রেডিয়াস ভেক্টর এবং করসপন্ডিং রেডিয়াল মোমেন্টাম এটা, আর একটা তার পারপেন্ডিকুলার টু এবি, মানে এবির পারপেন্ডিকুলার এসি এবং করসপন্ডিং অ্যাঙ্গুলার মোমেন্টাম। তো তখন তার করসপন্ডিং অ্যাঙ্গুলার মোমেন্টাম কী হবে, এটাকে আমরা বলি ট্রান্সভার্স ভেলোসিটি। এটা বলে রেডিয়াল ভেলোসিটি, এটা বলে ট্রান্সভার্স ভেলোসিটি, রাইট। তো রেডিয়াল ভেলোসিটি, রেডিয়াল ভেক্টরের উপাংশকে আমরা বলি রেডিয়াল ভেলোসিটি, তো লিখে দিই এটা রেডিয়াল ভেলোসিটি, আর এই দিকে ভেলোসিটির উপাংশকে বলে ট্রান্সভার্স ভেলোসিটি, যাই হোক। তো এই করসপন্ডিং যে রেডিয়াল অ্যাঙ্গুলার মোমেন্টাম কত হবে, সিমিলারলি সেটা বোঝানোর জন্য আর একটা কোয়ান্টাম নাম্বার দরকার, সেটা হচ্ছে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার কে। এটা হবে সমান কে × h/2π, সেটা হচ্ছে কে × h/2π। তো দুটো কি হলো, দুটো কোয়ান্টাম নাম্বার এনআর এবং কে, এই জন্য ইন্ট্রোডিউস করতে হয়েছে। বেশ, এবার আমরা বোঝার চেষ্টা করব যে এই এনআর, কে এবং এন এদের মধ্যে যে রিলেশান, এই রিলেশানটা হচ্ছে
এটা একটু আপাতত মুছে দিই। এই রিলেশনগুলো মনে রাখতে হবে। এনআর প্লাস কে সমান হচ্ছে এন, এন হচ্ছে এনআর প্লাস কে। আবার কে বাই এন সমান বি বাই এ। এখানে বি কোনটা? বি হচ্ছে এটা, এই যে সেমি মাইনর অ্যাক্সিস, মানে এই যে হাফ, এটা হচ্ছে বি আর এইটা হচ্ছে এ। তাহলে কে বাই এন সমান হচ্ছে বি বাই এ। আবার এন বাই কে সমান হবে সরি এন বাই কে সমান হবে এ বাই বি। যাই হোক, বি বাই এ সমান √1 মাইনাস এপসাইলন স্কোয়ার। এটা আবার কি? এপসাইলন হচ্ছে উৎকেন্দ্রতা। তোমরা ইলিপ্টের উপবৃত্তের উৎকেন্দ্রতা ব্যাপারটা জানো। এই এপসাইলন অ্যাকচুয়ালি আমরা এখানে খুব সিম্পলভাবে বোঝার চেষ্টা করি। এপসাইলন আসলে আমাদের কি ইন্ডিকেট করে না, এই উপবৃত্তটা কতটা স্ট্রেচড হয়ে আছে, মানে উপবৃত্তটা কতটা স্ট্রেচ, মানে কতটা ফ্ল্যাটেন্ড। তো সেইটা আমাকে এপসাইলন বলে। এপসাইলন ভ্যালু যত বেশি হবে বুঝতে হবে যে উপবৃত্ত তত বেশি স্ট্রেচড আউট আছে, মানে তত বেশি ফ্ল্যাটেন্ড অবস্থায় আছে, রাইট। মানে ধরো আমি যদি বলি এইরকম, এইটাও একটা উপবৃত্ত, আবার যদি বলি আমার এইরকম, এটাও উপবৃত্ত, তাহলে এটা অনেক বেশি স্ট্রেচড হয়ে আছে, এটা ফ্ল্যাটেন্ড, এটা কম স্ট্রেচড আছে। তাহলে এপসাইলন যার বেশি হবে, তার উৎকেন্দ্রতা বেশি হলে তত বেশি ফ্ল্যাটেন্ড হয় উপবৃত্তটা। যাই হোক, এখানে দেখো যদি এইটা সার্কুলার হতো, দেখো সার্কুলার যদি অরবিট হতো তাহলে আমার এই এনআর এর দরকার হতো না। সার্কুলার অরবিট হলে, সার্কুলার অরবিটের ক্ষেত্রে এই যে রেডিয়াল ভেলোসিটি কত হয়? 0 হয়। রেডিয়াল ভেলোসিটি কত হবে? 0। তো রেডিয়াল ভেলোসিটি যদি 0 হয়, তাহলে এনআর এর কোনো মিনিং নেই, এনআর প্রয়োজনে নেই। তো রেডিয়াল ভেলোসিটি 0, তো তার মোমেন্টামের গল্পই নেই। তখন কি হয়ে যায়? তখন কি হয় না, এনআর যদি কোনো ভ্যালুলেস হয় তখন কি হবে? কে সমান এন হবে, তখন হবে কে সমান এন, রাইট। কে সমান হয়ে যাবে এন। তাহলে সার্কুলার অরবিট কখন হবে না, একটা ইলিপ্টিক্যাল অরবিটের ক্ষেত্রে একটা ইলিপ্টিক্যাল অরবিট কি সার্কুলার হয়ে যেতে পারে যদি কন্ডিশন, দেখো এখান থেকে বলে দিতে পারবো কন্ডিশন কি। কন্ডিশন হচ্ছে যদি এন সমান কে হয়। এখন এন সমান কে হয় যদি, এটা কখন হবে না, যখন বি = হবে এ। দেখো কি দেখতে পাচ্ছি, সার্কুলার অরবিট হলে কে সমান এন হবে। তাহলে কে সমান এন কখন হবে? যদি বি সমান এ হয়, কারণ বি বাই এ = 1 হয়। বি সমান এ কখন হবে? বি সমান এ, দেখো এখানে ভাবো বি, এটা সেমি মেজর, সেমি মাইনর, আর এটা সেমি মেজর। এই দুটো যখন সমান হয়ে যাবে তার মানে কি, তার মানে এই সেন্টার এইটা কোথায় একদম কেন্দ্রে চলে আসবে এবং তার রেডিয়াস সব জায়গায় সমান হবে, অর্থাৎ কি হবে? সার্কুলার অরবিটে পরিণত হবে। অর্থাৎ এইটা যদি বড় হয়, এটা বড় হতে হতে এইটা যদি বড় হয়ে যদি এ সমান হয়ে যায়, বি সমান যখন এ হয়ে যাবে তখন কি হবে? তখন হয়ে যাবে সার্কুলার অরবিট। তাহলে কে সমান এন হলে সার্কুলার, আবার কে সমান এন কখন হবে? যদি বি সমান এ হয়। তো সেক্ষেত্রে অর্থাৎ সেমি মেজর অ্যাক্সিস আর সেমি মাইনর অ্যাক্সিস যখন সমান হয়ে যাবে তখন ইলিপ্টিক্যাল অরবিট কিসে কনভার্ট হয়ে যাবে না, সার্কুলার অরবিটে। অর্থাৎ এখানে সার্কুলার পাথও পসিবল। তো সেক্ষেত্রে আমার এনআর কোনো কোয়ান্টাম নাম্বারের প্রয়োজন নেই। তো বেশ, আমরা কি বুঝলাম যে এখানে এই ইলিপ্টিক্যাল পাথটাকে বোঝার চেষ্টা করলাম এবং ইলিপ্টিক্যাল পাথকে বোঝাতে গিয়ে দুটো কোয়ান্টাম নাম্বার ইন্ট্রোডিউস করা হলো। এখানে দেখো এন তো আমরা জানি, এন হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। এন এর ভ্যালু আমরা জানি, পসিবল হলো এন এর মান 1 2 3 4, যেটাকে আমরা কে এল এম এন ও পি করে বোর থিওরিতে দেখেছি। এবার প্রশ্ন হচ্ছে কে এর পসিবল ভ্যালু কী কী হতে পারে? কে এর পসিবল ভ্যালু কী কী হতে পারে না, কে ক্যান হ্যাভ ভ্যালু, কে কী কী হতে পারে? ক্যান হ্যাভ ভ্যালুস 1 to n। কে এর ভ্যালু কী হতে পারে? 1 থেকে n অবধি যে কোনো পজিটিভ ইন্টিজার হতে পারে। যেমন ধরা যাক, অ্যাজ ফর এক্সাম্পল n = 4। n = যদি 4 হয় তাহলে k = কী হবে? k এর সম্ভাব্য মান কী হবে? 1 2 3 and 4। আবার দেখো যখন k সমান n,
মানে এন এর ভ্যালু 4, কে এর ভ্যালু যখন এন এর সঙ্গে সমান হবে অর্থাৎ 4, সেটা সার্কুলার অরবিট। তার মানে এটা হচ্ছে সার্কুলার অরবিট, বাকি সবাই ইলিপ্টিক্যাল অরবিট। এখন এখানে তফাৎটা কোথায়? এখানে ইলিপ্টিক্যাল অরবিটের এখানে তফাৎ হচ্ছে তাদের এপসাইলনে, এই এসেন্ট্রিসিটিতে। এটা যত কে এর ভ্যালু যত কম হবে তত উৎকেন্দ্রিত, তত বেশি হবে, তত বেশি ফ্ল্যাটেন্ড হবে, রাইট? মানে কার তুলনায়? এনের তুলনায় কে এর ভ্যালু যত কম হবে তত এটা কী হবে? তত বেশি ফ্ল্যাটেন্ড হবে। তো অর্থাৎ তত তার মেজর অ্যাক্সিস বড় হবে, মাইনর অ্যাক্সিস তত ছোট হবে, তত এটা ফ্ল্যাটেন্ড হবে বা স্ট্রেসড হবে। তাহলে এরা সবাই আমি একসঙ্গে লিখে দিচ্ছি, সবাই উপবৃত্ত, কিন্তু এদের উৎকেন্দ্রতা আলাদা আলাদা। বেশ, এখন এনের কে এর ভ্যালু হতে পারে 1 2 3 4, আর কী হতে পারে না? কে এর ভ্যালু কখনোই নেভার বি ইকুয়াল টু 0, কে কখনো 0 হতে পারে না। কে যদি 0 হয়ে যায়, কে 0, তার মানে কি? কে এর মান 0 মানে হচ্ছে যে লিনিয়ার পাথ অফ ইলেকট্রন, এটা হচ্ছে লিনিয়ার পাথ অফ ইলেকট্রন, মানে তখন আর কোনো অ্যাঙ্গুলার পাথ থাকবে না। কে এর মান 0 হলে কি? তার অ্যাঙ্গুলার মোমেন্টাম যদি 0 হয়ে যায়, তার মানে কি? তার কোনো কি নাই, তার অ্যাঙ্গুলার পাথই নেই, তার সারা কি পাথটা হবে? লিনিয়ার। অর্থাৎ বি তখন ভ্যানিশ হয়ে যাবে। বি যদি ভ্যানিশ হয়ে যায়, এই যে বি যদি ভ্যানিশ হয়ে যায়, শুধু এ থাকে, তার মানে কী হবে? এইরকম এই বি যদি থাকে কিছু, তবেই তো বি এর ভ্যালু থাকলেই তো একটা অ্যাঙ্গুলার পাথ হবে। বি যখন ভ্যানিশ হয়ে যাবে তখন শুধু ইলেকট্রনের পাথটা কেমন হবে? এইরকম। তার মানে লিনিয়ার পাথ যেটা পসিবল নয়। কেন? কারণ লিনিয়ার পাথ মিনস, এই লিনিয়ার যদি ইলেকট্রনের পাথটা এরকম, ধরা যাক এটা নিউক্লিয়াস, এরকম লিনিয়ার পাথ যদি কেউ তর্কের খাতিরে বলেও যে হ্যাঁ হতেই পারে লিনিয়ার পাথ হলে কী অসুবিধা আছে, না এটা নিউক্লিয়াস। লিনিয়ার পাথ হলে ইলেকট্রনকে নিউক্লিয়াসের থ্রু দিয়ে যাতায়াত করতে হবে, এরকম যাবে আবার আসবে, সেই সরল দোলকের মতো। তো তাকে কী হবে? তার মানে হচ্ছে ইলেকট্রন আসলে পাসিং থ্রু দ্য নিউক্লিয়াস। তো লিনিয়ার পাথ মিনস যে ইলেকট্রন কী হচ্ছে? পাসেস থ্রু দ্য নিউক্লিয়াস, বাট ইট ইজ ইম্পসিবল। ইলেকট্রন কখনোই নিউক্লিয়াসের থ্রু দিয়ে যাতায়াত করতে পারে না। তার মানে কে কখনোই 0 হবে না। তাহলে কে এর মান 1 থেকে n হতে পারে, কে এর মান কখনো 0 হবে না। আর কে কোনো সময় কোনো দিনও গ্রেটার দেন n হবে না। কে কী হতে পারে না? কে গ্রেটার দেন 1 কখনো হতে পারে না। কে গ্রেটার দেন 1 মানে কি? যে মাইনর অ্যাক্সিস কে গ্রেটার দেন 1 হতে গেলে কি বি গ্রেটার দেন এ হবে। কে যদি এনের থেকে বেশি হতো, কে গ্রেটার দেন যদি ভুল লিখলাম, কে গ্রেটার দেন n 1 তো হতে পারে। কে কখনোই এনের থেকে বেশি হতে পারে না। কে গ্রেটার দেন n মানে কি? বি গ্রেটার দেন এ। তার মানে সেমি মাইনর অ্যাক্সিস সেমি মেজর অ্যাক্সিস থেকে বড় হবে, সেটা পসিবল নয়। কখনোই মাইনর অ্যাক্সিস কখনোই মেজর অ্যাক্সিস থেকে বড় হবে না উপবৃত্তের। তার মানে কে কখনোই এনএস থেকে বেশি হবে না। তাহলে কে এর লিমিট কি? 0 হবে না, এনের বেশি হবে না। তাহলে কি 1 থেকে n এর মধ্যে সমস্ত পজিটিভ ইন্টিজার ধনাত্মক পূর্ণসংখ্যা হতে পারে। এখন বর্তমানে যখন কোয়ান্টাম মডেল যখন আমরা জেনে গেছি, তো এখন এই কে রিপ্লেস করা হয়েছে এল দ্বারা, রাইট? কে হ্যাজ নাও বিন রিপ্লেসড বাই এল। তাহলে কে কি হয়েছে? রিপ্লেসড হয়েছে কার দ্বারা? হ্যাজ নাও বিন রিপ্লেসড বাই এল, যেখানে এল ইজ ইকাল টু কে মাইনাস 1। তাহলে এল এর ভ্যালু বার করানো এল এর ভ্যালু বার করানোর কোনো ঝামেলা নেই। কে জানতে পারলে এল পাবো। এল এর মান কত? কে মাইনাস 1। ধরো এন ইজ ইকুয়াল যদি 4 হয়, তাহলে কে এর ভ্যালু কী হবে? 1 2 3 4। এল এর ভ্যালু কী হবে? এল সমান হবে কে মাইনাস 1। তাহলে এটা 1 - 1 0 1 2 3। তার মানে এল এর মান হতে পারে 0 টু n মাইনাস 1। যদি আমরা কে স্কিপ করে এল এর মান বার করতে চাই, তাহলে কি দেখব? কে এর মান কী হবে? 0 থেকে n মাইনাস 1। দেখো কে এর মান 0 থেকে n মাইনাস 1 মানে 4 যদি হয় তাহলে 3। তাহলে এল এর মান কী হতে পারে? 0 থেকে n মাইনাস 1 হতে হবে। এবং বুঝতে পারছো যখন এল এর মান 0 n মাইনাস 1 অর্থাৎ 3, এখানে 4 হলে 3, তখন সেটা সার্কুলার, বাকি হলো সব ইলিপ্টিক্যাল। বেশ, তো এল এর মান হতে পারে 0 থেকে n মাইনাস 1। তো এই যে আমরা স্টাডিটা করলাম,
এই যে স্টাডিটা করলাম, স্টাডির আউটকাম কি? এই স্টাডির আউটকাম হচ্ছে এই যে একটা পার্টিকুলার প্রিন্সিপাল অরবিট বা পার্টিকুলার এনার্জি লেভেল বিলঙ্গিং টু এ পার্টিকুলার প্রিন্সিপাল এনার্জি লেভেল, দেয়ার কি সেখানে অনেকগুলো একাধিক কি সাব অরবিট পসিবল, বা সেখানে অনেকগুলো একাধিক একটা পার্টিকুলার এনার্জি লেভেলে একাধিক কি বা একটা পার্টিকুলার প্রিন্সিপাল অরবিট একাধিক সাব অরবিটে স্প্লিট করে আছে, বা একটা পার্টিকুলার এনার্জি লেভেল কতগুলো সাব এনার্জি লেভেলে স্প্লিট করে থাকবে। মানে কি দেখতে পাচ্ছি দেখো, এখান থেকে ভালো বুঝতে পারবে। দেখো এনের মান যদি 4 হয়, এনের মান 4 মানে কি একটা পার্টিকুলার প্রিন্সিপাল অরবিটকে বোঝাচ্ছে, অর্থাৎ পার্টিকুলার এনার্জি লেভেলকে বোঝানো হচ্ছে অ্যাকর্ডিং টু বোর। ধরা যাক এন সমান এটা এন সমান 4, এন সমান 3, এন সমান 2, এন সমান 1 এরকম। এখন কি এই ইলিপ্টিক্যাল পাথকে কনসিডার করে কি দেখা যাচ্ছে যে 4 নম্বরের মধ্যেই এলের কটা মান হচ্ছে 1 2 3 4, এগুলোকে আমরা বলি এক একটা সাব অরবিট, রাইট। যেমন প্রিন্সিপাল অরবিটগুলোকে আমরা কে এল এম এন ও এভাবে নাম দিয়েছি, সিমিলারলি সাব অরবিটগুলোকেও আমরা নাম দেবো এরকম SPDF, SPDRF। আবার 4 হলে GH, যা যদি সম্ভব হয়, যদি হয় 4 হলে G, এই বাকি HIJ করে দেবে। তাহলে কে একটা পার্টিকুলার প্রিন্সিপাল লেভেলে 1 2 একটা একাধিক সাব লেভেল পসিবল। তাহলে এবং প্রত্যেকেরই কি এনার্জি স্লাইটলি ডিফারেন্ট। এখন প্রত্যেকটা সাব লেভেলের দেখো 4 নম্বরে কটা 4টে সাব অরবিট আছে, তাহলে 3 নম্বরে 3টে হবে, 2 নম্বরে 2টো হবে, 1 নম্বরে 1টা হবে। অর্থাৎ যততম প্রিন্সিপাল অরবিট ততগুলো সাব অরবিট। ক্লিয়ার? কি বললাম? যততম প্রিন্সিপাল অরবিট ততগুলো সাব অরবিট। এবং প্রত্যেকটা সাব অরবিট, এদের প্রত্যেকটা সাব অরবিটের এনার্জি স্লাইটলি ডিফারেন্ট। এখন কেন ডিফারেন্ট হলো সেটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব আলাদাভাবে। রিলেটিভিস্টিক ভেরিয়েশন অফ মাস, খুব ইন্টারেস্টিং একটা টপিক, নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব। আজকে আমরা শুধু জেনে রাখবো যে একটা প্রিন্সিপাল অরবিটের মধ্যে যতগুলো সাব অরবিট থাকে তাদের প্রত্যেকেরই এনার্জির স্লাইট ডিফারেন্স থাকে। কেন ডিফারেন্সটা আসে নেক্সট ক্লাসে আমরা আলোচনা করছি। এখন এইটাকে যদি আমরা পসিবল পাথগুলোকে দেখাই তাহলে আমাদের কাছে আরও বেশি ক্লিয়ার হবে। আচ্ছা, এইখানটাতে করি। ধরা যাক এন সমান 4 নিলাম, এন সমান 4। তাহলে এলের পসিবল ভ্যালু বা কে এলের পসিবল ভ্যালু কত হবে? কে হবে 1 2 3 4, এল হবে 0 1 2 3। আচ্ছা, লিখে দিই ফটাফট। এন সমান 4, তাহলে যদি হয় তাহলে কে ইজ ইকুয়াল টু 1 2 3 4 পসিবল। এলের 1 2 3 4, এলের হবে 0 1 2 3। তাহলে 4টে পাথ হবে, তার মধ্যে একটা সার্কুলার, এইটা সার্কুলার, এটা সার্কুলার, বাকি সবগুলো হচ্ছে ইলিপ্টিক্যাল। তাহলে 4টে পসিবল পাথ দেখাই। তো প্রথম আমরা এটা দেখাবো, রাইট। তো এটা ইলিপ্টিক্যাল পাথ, নিউক্লিয়াস থাকবে ফোকাসে। এটা হচ্ছে n = 4, k = 4 আর k = 1 বা l = 0। এটাকে আমরা ডিনোট করব 4s। কি বলবো? 4s। একটা সাবসেলকে বোঝানোর জন্য তার প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারটা নেব, তার নাম নয় কিন্তু। এনেরও 1 হলে কে হয়, 2 হলে এল হয়, আমরা ওর নাম নিব না, নাম্বার নিব। কার? প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের নাম্বারটা নিব, আর সাব অরবিট বা সাবসেলের নামটা নিব। কারণ এলের মান 0 হলে তখন বলা হয় এস, মনে পড়ছে? 0 হলে এস, এটা পি, এটা ডি, এটা এফ। তো এটাকে আমরা বলবো 4s। এবার একটা হয়ে গেল, এটা সেকেন্ডে নেওয়া যাক। যদি কে সমান 2 হয় বা এল = যদি 1 হয় তখন কি হবে না, তখন সিচুয়েশন হবে এরকম। বুঝতে পারছো? আস্তে আস্তে সার্কুলারের দিকে আগাচ্ছে। তাহলে এটা হবে n = 4,
কে ইজ ইকাল টু 2, দ্যাট ইজ এল ইজ ইকাল টু 1। এল ইজ ইকাল টু 1 হলে পি হয়, তাহলে আমরা লিখে দেবো এটা 4p। তাহলে একটা 4s হলো, একটা 4p। নেক্সট হচ্ছে 2টা ধরো, তাহলে নেক্সট হচ্ছে 2, তাহলে n ইজ ইকাল টু 4, n ইজ ইকাল টু 4, k ইজ ইকাল টু 3, মানে l ইজ ইকাল টু 2, মানে হচ্ছে এটা একটা d, তার মানে এর নাম হয়ে গেল 4d। 2 হলে d হয়। আর লাস্ট ওয়ান হচ্ছে এইটা, এটা হচ্ছে সার্কুলার। এটা ঠিকঠাক সার্কুলারটা আমার ড্র হলো না, যাই হোক এটা নিউক্লিয়াস। এটা হচ্ছে n ইজ ইকাল টু 4, k ইজ ইকাল টু 4, মানে l ইজ ইকাল টু 3। এটাকে আমরা বলবো 3 হলে f, 4f। তার মানে আমরা কি দিলাম, একটা পার্টিকুলার প্রিন্সিপাল এনার্জি লেভেল, অর্থাৎ n সমান 4 মানে E4। এইটা বারবার তোমাদের আমি বোঝানোর চেষ্টা করছি। এরকম এটা হচ্ছে E1, E2, E3, E4, এটা তাহলে n ইজ ইকুয়াল টু 1, 2, 3, 4, 5 এরকম। তাহলে 4 নম্বর এনার্জি লেভেলে বা 4 নম্বর সাব প্রিন্সিপাল অরবিটে কতগুলো পসিবল পাথ সম্ভব ইলেকট্রনের? 4টে। শুধু সিঙ্গেল পাথ নয়, আমরা আগে জানতাম সিঙ্গেল একটাই পাথ বোরের কনসেপ্ট অনুযায়ী, এখন দেখলাম যে 4 নম্বরে 4টে ডিফারেন্ট পাথ ইলেকট্রনের রোটেটিং পাথ সম্ভব। 3 নম্বরে 3টে, 2 নম্বরে 2টো, হিসাব করলে পেয়ে যাবে। যদি n সমান 3 হয় তাহলে কেরও 3টা মান হবে 1, 2, 3, এলেরও 3টা মান 0, 1, 2, মানে SPD তোমরা খুব ইজিলি বলতে পারবে। তার মানে এখানে হচ্ছে 4f, তাহলে 4f হচ্ছে সার্কুলার। তার মানে এই যে গ্রিনটা করেছে 4f হচ্ছে সার্কুলার, বাকি 4s, 4p, 4d সবাই হচ্ছে ইলিপ্টিক্যাল, রাইট। এই SPD এগুলো নিয়ে আমরা পরে এদের শেপ নিয়ে পরে আলোচনা করবো আলাদা করে। কিন্তু 4f এটা আসলে অনেকেরই কি একটা কনফিউশন হয়, অরবিটাল আর সাব অরবিট বা সাবসেল, এটা নিয়ে পরে আমরা আলোচনা করব। এটা আপাতত জেনে রাখো যে 4f অর্থাৎ এনের যে কের যে ম্যাক্সিমাম মান এনের সঙ্গে সমান, বা এলের যে ম্যাক্সিমাম মান সেই মানটা যে অরবিটকে রিপ্রেজেন্ট করে সেই অরবিটটা হবে সার্কুলার। তাহলে এটা 4f সার্কুলার। এবং আপাতত বলে রাখি, যেটা বললাম তোমাদের নেক্সট ক্লাসে আলোচনা করব, এই যে 4টে সাব অরবিট বিলঙ্গিং টু n ইজ ইকুয়াল টু 4, 4টে সাব অরবিটের এনার্জি স্লাইটলি ডিফারেন্ট। তার মানে ক্লিয়ার হয়ে গেল যে একটা এনার্জি লেভেল একাধিক সাব এনার্জি, ছোট ছোট এনার্জি, খুব সূক্ষ্ম ক্লোজলি স্পেসড, এদের মধ্যে ডিফারেন্স ডেফিনেটলি বিরাট কিছু নেই, খুব কম ডিফারেন্স, তার জন্য ক্লোজলি স্পেসড লাইনে তারা বিভক্ত থাকে। তাহলে আমরা বুঝতে পারলাম যে কিভাবে একটা এনার্জি লেভেল একাধিক এনার্জি লেভেলে ভেঙে থাকতে পারে। এবার আমরা চলে যাব যে ফাইন স্পেকট্রাম কীভাবে ব্যাখ্যা হলো। তোমাদের আশা করি অনেকে হয়তো এই ক্লুটা ধরে ফেলেছ। আমি একটা সিম্পল এক্সাম্পল নিচ্ছি। ধরা যাক n সমান 3 থেকে, যেটা প্রথমেই আলোচনা করছিলাম, n সমান 3 থেকে n সমান 2। ধরা যাক n ইজ ইকাল টু 3 থেকে একটা ইলেকট্রন ট্রানজিশন হচ্ছে কোথার থেকে, n ইজ ইকাল টু 2, কোথার থেকে, n ইজ ইকাল টু 3 থেকে। তো ইলেকট্রন ওয়াজ ইনিশিয়ালি হেয়ার, রিটার্ন ব্যাক টু 2। তো বোরের কনসেপ্ট অনুযায়ী ডেফিনেটলি এখানে একটাই লাইন পাওয়ার কথা, যেটা আমি প্রথমে বলছিলাম বোর মডেল। কিন্তু সামারফিল্ড, এতক্ষণ ধরে আমরা যে সামারফিল্ডের মডেল পড়লাম সেখানে কি বুঝে গেছি যে 3 নম্বর এক একটা প্রিন্সিপাল অরবিট একাধিক সাব অরবিটে ভেঙে থাকে। বলো n এর মান যদি 2 হয় তাহলে l এর সম্ভাব্য মান কত? l এর মান হবে 1, l এর মান হবে 0 আর 1। n মানে যদি 2 হয় তাহলে l এর মান হবে 0 আর 1, তার মানে 2 নম্বর মুখ্যকক্ষ দুটো উপকক্ষে বিভক্ত, এগুলো আমরা বলি সাব অরবিট বা সাবসেল বা উপকক্ষ বলা হয়, এবং করসপন্ডিং এনার্জি লেভেলকে বলা হয় সাব এনার্জি লেভেল। তাহলে এই যে 2 নম্বর, এটা দুটো সাবসেলে বিভক্ত আছে, তার মানে এই একটা আর এই একটা। তাদের মধ্যে ডিফারেন্স ডেফিনেটলি বিরাট কিছু নয়, কিন্তু ডিফারেন্স স্লাইটলি হলো আছে। এটা হচ্ছে l ইজ ইকুয়াল টু 0, l ইজ ইকুয়াল টু 1। এবার 3 নম্বর কটা? 3টেতে বিভক্ত থাকবে। 3 নম্বর 3টেতে, কারণ n সমান 3 হলে l এর মান কত? 0, 1, 2, 3টে পসিবল মান হবে। তো 3টে কী হবে? এরকম সাব অরবিট হবে।
এল ইজিক্যাল টু 0, এল ইজিক্যাল টু 1, এল ইজিক্যাল টু 2। আমি পরের দিন দেখাবো ডেফিনেটলি, কিন্তু আপাতত মনে রাখো যে পার্টিকুলার একটা প্রিন্সিপাল লেভেলের ক্ষেত্রে এস এনার্জি, এসের এনার্জি কম হয়, তারপরে পি, তারপরে ডি, তারপরে এ পর এরকমভাবে চলতে থাকে। অবশ্যই সেটা ডিপেন্ড করছে কোন এনার্জি লেভেলে। মানে যদি এটা 3 হয় তাহলে আমরা বলবো এনার্জি হিসাবে 3s লেস দেন 3p লেস দেন 3d। কখনোই দুটো ডিফারেন্ট প্রিন্সিপাল এনার্জি লেভেলের সাবসেলের মধ্যে এনার্জি এভাবে তুলনা হবে না। সাবসেলগুলোর এনার্জি বা সাব অরবিটগুলোর এনার্জি তুলনা হবে, আমরা পরে আরও জানবো, এগুলোর আলোচনা আছে, যে কার উপর না কোন প্রিন্সিপাল লেভেলে সে বিলং করছে। যাই হোক, তাহলে এখানেও সেরকম 2s লেস দেন 2p, তার জন্য আমি 0কে দেখো এটা যে এস তার এনার্জিকে নিচে লিখেছি, এটা 1কে উপরে লিখেছি, এটার কারণ আছে এই জন্য। তাহলে কি দেখা যাচ্ছে যে এখানে একটা সিঙ্গেল ট্রানজিশন মনে হচ্ছিল আপাতভাবে, কিন্তু অ্যাকচুয়ালি সিঙ্গেল ট্রানজিশন নয়। এখানে বলো 3 নম্বর যদি ইলেকট্রন থাকে, তার মানে ইলেকট্রন এখানে 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 যেখানে খুশি থাকতে পারে, সে ফিরে আসতে এখানে এখানে যেখানে খুশি ফিরে আসতে পারে। তাহলে কতগুলো পসিবল ট্রানজিশন হবে? পসিবল ট্রানজিশন হবে 6। দেখো 6 পসিবল ট্রানজিশন হবে। হিসাব করে তোমরা জাস্ট এরকম দেখে নাও, প্রবাবিলিটি দেখে দেখে কী কী ট্রানজিশন হবে। কি কি হতে পারে সরি, ধরা যাক এইটা হতে পারে, দেখো 0 থেকে 0, আবার 1 থেকে 1, 2 থেকে 0, এই একটা। তাছাড়া যতগুলো সম্ভাব্য হয়, 0 থেকে, এটা অন্য কালার দিয়ে দিই, 0 থেকে 1, 0 থেকে 1 একটা ট্রানজিশন হতে পারে, 1 to 0 হতে পারে, আর 2 to 1। আর দেখো কোনো পসিবল ট্রানজিশন নেই। তো টোটাল 6টা পসিবল ট্রানজিশন, এবং এক একটা ট্রানজিশনের জন্য আমরা এক একটা রেডিয়েশন পাবো, এক একটা ট্রানজিশনের জন্য এক একটা রেডিয়েশন পাবো। এবং সেগুলোকে যখন আমরা যন্ত্রের সাহায্যে বা স্পেকট্রোস্কোপিতে, বা যদি আমাদের, যেহেতু এটা আমরা বামা সিরিজ দেখেছি, তাহলে আমরা জাস্ট পর্দায় ফেললে আমরা একাধিক লাইন দেখতে পাবো যন্ত্রের সাহায্যে, ডেফিনেটলি খালি চোখে দেখতে পাবো না। তাহলে একাধিক লাইন দেখতে পাবো, একটা লাইনের জায়গায় ইনস্টেড অফ একটা 1 লাইন আমরা কী পাবো, সামারফিল্ডের কনসেপ্ট অনুযায়ী কী পাবো, একাধিক লাইন পাবো। কেন? এখানে 6টা ট্রানজিশন, এখানে একটা গল্প আছে। তাহলে আমাদের হিসেবে কটা পসিবল লাইন, কটা পাওয়ার কথা 6টা, কিন্তু অ্যাকচুয়ালি আমরা কটা লাইন পাই জানো? অ্যাকচুয়ালি একটা লাইন না পেয়ে 3টে লাইন পাই। তার মানে 6টা লাইন না পেয়ে 3টে লাইন পাই, মানে এরকম সিঙ্গেল লাইন, বোরের কনসেপ্ট অনুযায়ী সিঙ্গেল লাইন। তাহলে এখানে আমি এখানে দেখাই বোরের কনসেপ্ট অনুযায়ী সিঙ্গেল লাইন এটা, কিন্তু এখানে আমার যে পসিবল ট্রানজিশন প্রবাবিলিটি, সেটা আমাকে বলছে 2টো লাইন, 6টা লাইন, কারণ 6টা পসিবল ট্রানজিশন আছে। কিন্তু এখানে আমরা অ্যাকচুয়ালি লাইন পাবো 3টে। কটা লাইন পাবো? 3টে, 6টা পাবো না। এই যে 3টে ট্রানজিশন হয় না। এখানে কেন হয় না? তার জন্য একটা সিলেকশন রুল আছে। সেই ট্রানজিশনগুলোই হবে যে ট্রানজিশনের জন্য del L ইজিক্যাল টু +-1। del L ইজিক্যাল টু +-1 হলে সেই ট্রানজিশনগুলো হচ্ছে কি না অ্যালাউড ট্রানজিশন। সেটা এটা সিলেকশন রুল, তোমরা হায়ার স্টাডিজে আরও গেলে পাবে। এগুলো বলা হয় সিমেট্রি সিলেকশন। del L ইজিক্যাল টু +-1। দেখো এই যে রেড 3টা দেখিয়েছি, এদের কোথাও দেখো del L সমান +-1 নয়, এটাতে del L 0 থেকে 0, এটা 1 থেকে 1 আর 2 থেকে 0, কোথাও del +-1 হচ্ছে না। বাকি পরে যে 3টে দেখিয়েছি, দেখো 0 থেকে 1, 1 থেকে 0, প্লাস হোক মাইনাস হোক আমার দেখার দরকার, 2 থেকে 1 ডিফারেন্স কত? 1। তার জন্য একটা লাইন থেকে 3টে লাইন পেলাম। এই হচ্ছে এইভাবে আমরা, তাহলে এটাকে আমরা বলছি লাইন স্পেকট্রাম, এটাকে বলা হয় ফাইন স্পেকট্রাম। এইভাবে সামারফিল্ড কী করেছেন? ফাইন স্পেকট্রাম ব্যাখ্যা করেছেন। তো সামারফিল্ডের থিওরির সাহায্যে আমরা এইভাবে ফাইন স্পেকট্রাম ব্যাখ্যা করতে পারি। তো এই হচ্ছে আজকের ক্লাস। তোমাদের যেতে যেতে একটা ইনফরমেশান দিই যে সামারফিল্ড তিনি একজন ফিজিসিস্ট ছিলেন। তো সামারফিল্ড নোবেল প্রাইজের জন্য 84 বার 84 টাইমস হি ওয়াজ নমিনেটেড। 84 বার নমিনেশন পেয়েছিলেন নোবেল প্রাইজের জন্য। কিন্তু স্যাড রিয়েলিটি হচ্ছে তিনি একবারও নোবেল প্রাইজ পাননি, তাকে একবারও নোবেল প্রাইজে নোবেল প্রাইজ তাকে দেওয়া হয়নি। তো এইটা হচ্ছে সামারফিল্ডের
একটা রেকর্ড অ্যাজ এ সায়েন্টিস্ট 84 বার এইরকম কোনো সায়েন্টিস্ট আজ অবধি নেই যিনি 84 টাইমস, তার চেয়ে বেশি 84 টাইমস কী পেয়েছেন, নমিনেশন পেয়েছেন, অথচ মানে 84 বারের বেশি নমিনেশন পেয়েছেন অথচ একবারও পাননি, সেটা হয়নি। এমন উদাহরণ আছে, এমন সায়েন্টিস্ট আছেন যিনি 89 বা 90 মোস্ট প্রবাবলি, মানে তার চেয়ে 84 বারের বেশি বার নমিনেশন পেয়েছেন, কিন্তু একবার নোবেল প্রাইজ পেয়েছেন, কিন্তু সমারফিল্ড একবারও পাননি। যাই হোক, এই হচ্ছে আজকের আলোচনা। আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব এই যে কিভাবে আমরা প্রমাণ করব যে এক একটা সাবঅরবিটের এনার্জি কিছু সামান্য যে আলাদা, না হলে তো আমাদের পুরো স্টোরিটা বেকার হয়ে গেল, তাই না? সেইটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব, রিলেটিভিস্টিক ভেরিয়েশন অফ মাস, আইনস্টাইনের রিলেটিভিটির সূত্রের সাহায্যে। যাই হোক, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। কারো যদি কোনো এখানে কোয়েরিজ থাকে অবশ্যই কমেন্ট করে জানাও, এবং লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।